6 দিনেও সমাধান হয়নি ওয়েব ভিত্তিক পদ্ধতির সার্ভার সমস্যা। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। একই সাথে মুনাফার অর্থ তুলতে না পারায় ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে বুধবার থেকে এ সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকেরা। নিরাপদ ও ঝুঁকি কম থাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের প্রথম পছন্দ সঞ্চয়পত্র, যার সুদের টাকায় চলে অনেকের সংসার, মেটানো হয় চিকিৎসা সহ নানা খরচ। তবে কয়েকদিন ধরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার আপগ্রেডেশনের ফলে বন্ধ রয়েছে সব ধরনের সেবা। এ কারণে নানা জায়গায় ঘুরেও টাকা তুলতে পারছে না গ্রাহকরা। আবার কবে সার্ভার ঠিক হবে সে তথ্যও দিতে পারছে না কোনো কর্মকর্তা। ফলে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। গত মঙ্গলবার থেকে সার্ভারের সমস্যা আমাকে দেখাচ্ছে, তারা আজকে আমার শংসাপত্র করতে পারতেছে না। এই জন্য কারণ কর্তৃপক্ষ তো একটা নির্দেশনা দিয়ে বন্ধ করবে যে আমরা সঞ্চয়পত্র এখন নিচ্ছি না বা নিব না, কিন্তু ফর্ম জমা নিয়ে পড়ে আছে আজকে 1 সপ্তাহ, তারা ইস্যু করতেছে না। সঞ্চয়পত্র করতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত অনেক গ্রাহক ফিরে যান সার্ভার জটিলতার কারণে। সঞ্চয়পত্র করতে আসছে, আইসা দেখি বন্ধ, এখন একটু খারাপ লাগছে। কষ্ট তো হচ্ছে, এ স্বাভাবিক, এটা কষ্ট, এটার উপর তো ডিপেন্ডস করে আমরা রিটায়ার্ড পারসন এখানে চলে আরি। কষ্ট তো অনেক কষ্ট, অনেক কষ্ট। ধর মাসের শেষে পাইতাম এটা, তা আমার খরচটা হইতো আর কি, এখন তো এটা হইতেছে না। সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক জানালেন বুধবার থেকে সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট আমাদের অটোমেশনের কাজগুলি করে থাকে এসপিএফএমএস, এবং তাদের সাথে আলোচনা হয়েছে, তারা অ্যাসুরেন্স দিয়েছে যে আগামীকালের মধ্যে এটি তারা সম্পন্ন করতে পারবে। সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির প্রজ্ঞাপন শিগগিরই হবে বলে জানায় সঞ্চয় অধিদপ্তর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন বিআইবিএম এর অধ্যাপক মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। শুরুতে আমরা যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছে জানতে। রাকিব, আমরা জানি যে গত 5-6 দিন ধরে কিন্তু সঞ্চয়পত্র সার্ভার জটিলতার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে, গ্রাহকরা টাকা তুলতে পারছে না। তো ঢাকার সমস্যার কথা আমরা দেখেছি, চট্টগ্রামের বিষয় আমাদেরকে জানান। চট্টগ্রামে সারা দেশের মতো গত মঙ্গলবার থেকেই যে সার্ভার জটিলতা, সেটির কারণে আসলে যারা গ্রাহক সঞ্চয়পত্র মূলত এই গ্রাহক শ্রেণীর পর্যায়ে যারা রয়েছেন তারা বেশিরভাগই সরকারি যারা কর্মকর্তা ছিলেন তারা অবসরপ্রাপ্ত, এবং তারা তাদের সারা জীবনের যে সঞ্চয় বা পেনশনের যে টাকা পেয়ে থাকেন সেই টাকাগুলো তারা মূলত এই সঞ্চয়পত্রের মাধ্যমে জমা দিয়ে থাকে। এবং অনেকেই সম্প্রতি অবসর নিয়েছেন, তারাও তাদের এই সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা সঞ্চয় করার একটি চেষ্টা করছেন, কিন্তু তারা গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত আসলে তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি পাচ্ছেন না। এবং তারা বেশিরভাগই চট্টগ্রামের যে গ্রাহকরা রয়েছে তারা চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের যে শাখাটি রয়েছে এবং ডাকঘরের যে শাখাগুলো রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সেখানে যাচ্ছে, কিন্তু ব্যাংক কর্মকর্তারা কিন্তু কোনো সমাধান দিতে পারছে না। তারা বলছেন যেটি আসলে তাদের দিক থেকে কোনো সমস্যা নয়, এটি যেহেতু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটি নিজস্ব সফটওয়্যার এবং নিজস্ব সার্ভার, সেটির কারণেই মূলত তারা সেবা দিতে পারছে না। এবং যারা সঞ্চয়পত্র খুলতে আসছেন, ফর্ম পূরণ করছেন, কিন্তু সেটা আসলে জমা নিচ্ছেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা মুনাফা নিতে চান, যারা প্রতি মাসে আসলে মুনাফার জন্য শরণাপন্ন হন, তারাও আসলে তাদের অ্যাকাউন্টে আসলে এই মুনাফার টাকাটা পাচ্ছেন না। ফলে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, এবং যেহেতু এখানকার কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানাতে পারছেন না কিভাবে কবে নাগাদ এটি সমাধান হবে, ফলে তাদের মধ্যে এক ধরনের অনেকে আসলে এটির উপরে আসলে নির্ভরশীল অনেকগুলো পরিবার। তবে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, আমরা আজকে দুপুরের পরে বাংলাদেশ ব্যাংক এবং সঞ্চয় অধিদপ্তরের যে কর্মকর্তা তাদের সাথে আব্দুল্লাহ রাকিব, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিআইবিএম এর অধ্যাপক মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাইবো, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে এবার যেটা বলা হচ্ছে সার্ভার জটিলতার কারণ হিসেবে যেহেতু মুনাফার একটি পরিমাণ হার বাড়িয়েছে, সেই কারণে সার্ভার জটিলতা অর্থাৎ আপগ্রেডেশন হচ্ছে। আমরা কিন্তু এর আগেও অনেক সময় দেখেছি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়েছে, কমেছে, কিন্তু এই ধরনের সমস্যা খুব একটা আমাদের চোখে পড়েনি। তো এবার এই দীর্ঘ সময় লাগার কারণ কি আপনি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের খবরটা দেখছিলাম এবং ওই বিভিন্ন পেপার এবং অন্যান্য মিডিয়া যে নিউজটা আসছে সেটা আমি দেখে আমার নিজেরও সঞ্চয়পত্র আছে এবং আমি খুব হতাশ হয়েছি যে এই জন্য যে সরকার যখন এরকম একটা এত বড় কাজ করতেছে আমি নিজেও জানতে পারিনি। আমরা যারা ব্যাংকে কাজ করি, আমরা যখন আমাদের সফটওয়্যার আপগ্রেড করি বা সিস্টেম চেঞ্জ করি, তখন কিন্তু আমরা 2 মাস, 3 মাস, 6 মাস আগ থেকেই গ্রাহকদেরকে
SMS পাঠাই, বিভিন্ন রকম ফোন কল দেই, কল সেন্টার থেকে তারা জানায়, মেইল পাঠানো হয়। কিন্তু এত বড় একটা সিস্টেম প্রায় ৭-৮ দিন ধরে যদি আমি বুঝে থাকি যে আজ বন্ধ আছে অনেকটাই। আগামীকালকে থেকে পার্সিয়ালি হয়তো চালু হবে। সেখানে আ কেউ বলছেন সার্ভার বন্ধ আছে। আবার উনাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম উনারা বলছেন যে এটা আপগ্রেডেশন চলতেছে। তো আপগ্রেডেশন এর ৭ দিন আমার কাছে অনেক বড় একটা সময় মনে হচ্ছে। কারণ সঞ্চয়পত্রের অপারেশনটা তো ব্যাংকের মতো এত বড় বা ব্যাপক বলে আমার জানা নাই। সুতরাং এটা আসলে টেকনিক্যাল গ্রাহকদেরকে সমস্যা আরো হলে আপগ্রেডেশনে এতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? না, ও সঞ্চয়পত্রের যে সিস্টেম এতদিন লাগার কথা না। কারণ আমরা খুব বড় ব্যাংক বাংলাদেশে যারা খুব নামকরা এবং খুব বড় ব্যাংক লাইক ডাচ বাংলা, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক তারাও কিন্তু ৩ দিনের মধ্যেই তাদের সিস্টেমকে বা ৪ দিনের মধ্যেই আপডেট করে ফেলে, চেঞ্জ করে ফেলে এবং রিপ্লেসও করে ফেলে। সেই ক্ষেত্রে এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। বাট গ্রাহকদেরকে যদি যথাসময়ে উনাদের ওয়েবসাইটে না দিয়ে যদি এটা ব্যাপক আকারে মিডিয়ার মাধ্যমে বা পেপারের মাধ্যমে জানানো যেত তাহলে হয়তো গ্রাহক ভোগান্তিটা একটু কমতো। বাট তারা যদি আপগ্রেডেশন করে ফেলে সরকারি কর্মকান্ডে আমরা সবসময় জানি একটু সময় বেশি লাগবে, প্রসেস গুলো একটু ডিলে হয়। সেইটা একটা কারণ হতে পারে। তো উনাদের কথা মতো হয়তো আগামীকালকে থেকে উনারা যদি সার্ভিস পার্সিয়ালি শুরু করতে পারেন ভালো হয়। বাট এটা গ্রাহকদেরকে আসলে ব্যাপকভাবে এটা জানানো আমার মনে হয় যে ভালো হতো আরকি যদি উনারা জানাতেন সেভাবে। মাহবুবুর রহমান, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে অনাকাঙ্ক্ষিত, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে প্রযুক্তিগত দিক থেকে? প্রযুক্তিগত দিক থেকে আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা সবসময় একটা লং টার্ম প্ল্যান করি। আমরা এমনভাবে সফটওয়্যারটা আপগ্রেড করি বা সিস্টেম ডেভেলপ করি যেন ৫ বছর ১০ বছরের ভিতরে সহসা হাত দিতে না হয় বা চেঞ্জ করতে না হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আমাদের থাকে, সেই পরিকল্পনায় যদি আমরা এমনভাবে সিস্টেমটাকে ডেভেলপ করি যে সহসাই এরকম আমাদের চেঞ্জ করতে হয় না বা আপগ্রেড করতে হয় না বা হার্ডওয়্যার সফটওয়্যার গুলো আমরা এমনভাবে যদি কিনি যেগুলো দীর্ঘমেয়াদী at least 5 to 10 ইয়ার্স যায় তাহলে আমার মনে হয় যে এটা এড়ানো সম্ভব। আরেকটা হচ্ছে গ্রাহকদেরকে অনেক আগ থেকে আসলে প্ল্যান করে সুন্দরভাবে তাদেরকে বুঝানো এবং খুব বেশি দিন ডিলে না করা। কারণ এটা হচ্ছে বিশাল সিস্টেম। সঞ্চয়পত্রের বিষয়ে কারণ অনেক বা যারা আছেন বেনিফিশিয়ারি যারা বেনিফিট পান মাহবুবুর রহমান এই এবং আব্দুল্লাহ মাসের পর রাকিব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের বাজার স্থিতিশীল করতে পাকিস্তান থেকে আতপ চাল কিনবে সরকার। মঙ্গলবার এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তান থেকে G2G ভিত্তিতে চাল কেনা হবে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করবে। ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফির বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল্লাহ খালেক সমঝোতা স্মারকে সই করেন। এ সময় খাদ্য সচিব মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেসের কোয়ালিফাইড ইনভেস্টর অফার QIOর আবেদন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। একই সঙ্গে কোম্পানি নিয়ে যৌথভাবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে BSEC ও DSI। মঙ্গলবার BSECর ৯৩৯তম কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর ৯ জুন BSECর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামের সভায় কোম্পানিটির QIO অনুমোদন দেয়া হয়। সম্প্রতি দুয়ার সার্ভিসেসের সেবা দেয়া সংক্রান্ত চুক্তি, মুনাফা ও আয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এর আলোকে বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে BSEC। সরকারের ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এ দাবি করেন। তারা বলেন, শুল্ক বৃদ্ধির এ সিদ্ধান্ত দেশ ও অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। তাদের মতে, ভ্যাট বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যাবে। শুল্ক ও ভ্যাট বৃদ্ধি এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান FBCCI বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা নিয়ে এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।
এপ্রিলে হতে পারে ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিসিসিআই নির্বাচন। 5 আগস্টের পর থেকে এই দুটি সংগঠন পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেয়া প্রশাসক। তারা জানান, সংগঠনের সংস্কার আনতে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে নির্বাচনে দেরি। তবে ব্যবসায়ীরা বলছে, নির্বাচিত কমিটি দায়িত্ব পেলে আমদানি রপ্তানি বাড়বে। 5 আগস্ট পট পরিবর্তনের পর পদত্যাগ করেন এফবিসিসিআই ও বিজিএমইএ এর সভাপতি। সংগঠনগুলো চলছে প্রশাসক দিয়ে। 10 জানুয়ারির মধ্যে নির্বাচন করার কথা ছিল, কিন্তু এখনও তা হচ্ছে না। বাজেট আসতেছে, আমাদের বাজেট নিয়ে কিন্তু অনেক কিছুই হঠাৎ করে আবার ভ্যাট ইমপ্লিমেন্ট করছে 42টা আপনার সার্ভিস সেক্টরে। এটা নিয়ে একটা অসন্তোষ বা আমরা বার্গেনিং কিছু করতে পারছি না, কার কাছে করব, কিভাবে করব। প্রশাসক তো আর আমাদের কথা বলবে না, বিধায় আমি মনে করি আমাদের এফবিসিসিআই যত দ্রুত সম্ভব নির্বাচন আমরা চাই। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক জানান, কমিয়ে আনা হচ্ছে পরিচালক ও সহসভাপতির সংখ্যা। রাজনৈতিকভাবে নয়, সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হবেন। এরকম সংস্কার অব্যাহত রয়েছে, তাই নির্বাচন দিতে দেরি হচ্ছে। উপদেষ্টা মহোদয়ের সাথে একটা মিটিংয়ে ডেট হয়েছিল, ওই ডেটে হতে পারে না মিটিংটি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই একটা মিটিং হবে, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। জানুয়ারি 10 তারিখ পর্যন্ত একটা সময় ছিল, সময় আরও 120 দিন বাড়িয়েছে। তো আমার মনে হচ্ছে যে এত সময় হয়তো লাগবে না, তার আগে আমরা নির্বাচনটা করতে পারবো। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর প্রশাসক জানান, 26 জানুয়ারি নির্বাচন বোর্ড গঠন করা হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন দেওয়া সম্ভব হবে। আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আমরা নির্বাচনে এই মাসে, জানুয়ারি মাসের শেষ নাগাদ আমরা নির্বাচনী যে বোর্ড সেটা গঠন করব এবং ইনশাল্লাহ এপ্রিলের শেষ সপ্তাহে, এপ্রিলের মধ্যে আমাদের নির্বাচন সুষ্ঠু সম্পন্ন হবে ইনশাল্লাহ। এ মাসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান বিজিএমইএ এর প্রশাসক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবচেয়ে বেশি প্রবাসী আয় আসার দেশ হিসেবে টানা 3 মাস শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বেড়ে গেছে। দেশটা থেকে প্রবাসী আয় আসা ধারাবাহিকভাবে বাড়ছে। এতে করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় উঠে গেছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে উঠে এসেছে, এই 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে 140 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। তালিকায় দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 99 কোটি ডলার। প্রবাসী আয় পাঠানোর দিক থেকে শীর্ষ 10 দেশের তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। এদিকে টানা তৃতীয় কার্যদিবসেও সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 1 পয়েন্ট, একই সঙ্গে কমেছে লেনদেনও। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম 10 মিনিটে ডিএসইর প্রধান সূচক 16 পয়েন্ট বেড়ে যায়, তবে দিন শেষে সূচক 1.01 পয়েন্ট কমে ডিএসইএক্স দাঁড়িয়েছে 5150-এ। তবে আজ বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে 181টি প্রতিষ্ঠানের, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দর। আগের দিনের চেয়ে লেনদেন 46 কোটি টাকা কমে হয়েছে 397 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 16.84 পয়েন্ট, লেনদেন হয়েছে 11 কোটি 65 লাখ টাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।